আচ্ছা, মনে করো তোমার এক প্রিয় জিনিস তুমি হারিয়ে ফেলেছো। অনেক চেষ্টায় করেছো খুঁজে পাওয়ার, কিন্তু পাওনি। তারপর অনেক দিন পর হঠাৎই সেই জিনিসটার দেখা তুমি পাও। এবার বলো তো, কতটা আনন্দ হবে তোমার? এবারে ভাবুন, ওই জিনিসটার স্থানে যদি প্রেম হয়। কলমে লেখা, কণ্ঠে বলা, এইভাবে শুরু পথ চলা। এই চলার পথে আজ আমাদের প্রথম পর্ব। আশা করি এই গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পের নাম তোমায় ফিরে পাওয়ার মুহূর্তরা। গল্পটি লিখেছেন আকাশ মান্না। উফ, দিন দিন অফিসের চাপ বেড়েই চলেছে, সাথে বসের ভাট বকাটাও। বাড়ি ফিরেই যায় একটু শান্তি। রিকেল টেক্সট, অফিস থেকে ফেরার পর ফোন করিস, জরুরি কিছু কথা আছে। রিকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। রিক হলো আমার ছোটবেলার বন্ধু। এর আবার কি হলো, ফোনটা করেই দেখি। বল ভাই, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? এই কোনো রকমে বেঁচে আছি এক প্রকার। সারাদিন অফিসের পর ফ্ল্যাট, এই করে করে জীবন পুরো তেজপাতা হয়ে গেছে ভাই। বল, তুই কি বলছিলি যেন? আচ্ছা, মানে এতই ব্যস্ত যে ফোনটা পর্যন্ত ধরবি না? ফিরে এসো একবার, সময় হয় না তোর, তাই তো? আসলে কয়েকদিন আগে রিক আমাকে ফোন করেছিল। অফিসের ক্লান্তি সিরিয়ার নামেই নি, তাই ফোনটাও করে ওঠা হয়নি। তাই ওকে বললাম, সরি ভাই। আর কি বলবো তোকে, সেদিন বাড়ি ফেরার পর একদম মনে ছিল না। আর বসের সাথে একটু ঝামেলাও চলছিল। বাড়ি ফিরে আর ভালো লাগেনি রে। যাই হোক, তুই কি যেন বলছিলি? আরে, একটা খুশির খবর আছে। নীলার বাড়ি থেকে সম্পর্কটা মেনে নিয়েছে। আরে, তুই শুধু শুধুই চাপ নিচ্ছিলি, এটা তো আমি জানতাম। আর চাকরিটা পাওয়ার পর তো কোনো প্রশ্নই নেই। যাই হোক, বিয়ে তো তোকেই দিতে হবে নাকি? তাড়াতাড়ি ফিরে আয়। কতদিন আসিস না গ্রামে, মনে আছে? কতদিন যে ব্যাঙ্গালোরে পড়ে আছিস, সে খেয়াল আছে তোর? আমাদের কথা না হয় ছাড়, তোর যে প্রিয় গ্রামটা, সেখানেও কি আসতে ইচ্ছা হয় না? সবই মনে আছে ভাই। কি বলি বলতো, বাড়ি গেলেই তো মা বাবার কথা মনে পড়বে। মা বাবাকে ছাড়া থাকিনি কোনোদিন। হ্যাঁ, কিভাবে হঠাৎ যে কি হয়ে গেল। যাই হোক, আমার বিয়েতে তো তোকে আসতেই হবে। কোনো রকম কথা আমি শুনবো না। তুই না এলে আমি বিয়েই করব না, এই বলে দিলাম। আরে, তোর বিয়েতে যাবো না এটা হয় নাকি? আমি অবশ্যই যাব তোর বিয়ের দিন। আর তাছাড়া তোর বিয়ের দিনটা কবে সেটা তো বল। এই রে, কথার মাঝে তো তোকে দিনটাই বলা হয়নি। সামনের সপ্তাহের মঙ্গলবার বিয়ে। নীলার মা বাবা একদমই দেরি করতে চায় না। বাবা, এত ঝামেলা করে এখন দেরি সহ্যই হচ্ছে না একদম। তাহলে তো এই ছুটি নিয়ে আবার কাল বসের সাথে একটু ঝামেলা করতেই হবে। যাই হোক, আমি ওসব অজুহাত শুনছি না, তোকে আসতেই হবে। আচ্ছা শোন না, আমাদের স্কুলের সবাইকে বলছিস তো তোর বিয়েতে? হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের সকলকেই বলা হবে। চিন্তা করিস না,
সাথে তো রিয়াকেও বলা হবে। শুধু তুই সময় মতো চলে আসিস, সব ব্যবস্থা হয়ে যাবে। আরে দেখ, আমি যাই, পরে কথা হবে। তারপর কথা মতো সামনের সপ্তাহে বসের সাথে রীতিমতো ঝামেলা করে বাক্স প্যাদরা গুছিয়ে রওনা দিলাম আমার গ্রামের বাড়ি। একদম সোজাসুজি চলে এলাম রিকের বাড়ি। দেখ ভাই, চলে এলাম কিন্তু সময় মতো। না এসে যাবি কোথায়? তারপর যথারীতি কাকু কাকিমার সাথে কথা বলে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুম দিলাম। বিকালে হঠাৎ রিকের ডাকে ঘুম ভাঙলো। আরে, এসে সারাদিন ঘুম দেওয়ার জন্য তোকে ডাকা হয়নি। চল, বেরোতে হবে, অনেক কাজ আছে। চল চল, আগে গ্রামে ঘুরে আসি, তারপর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মনে মনে বললাম, এইরকম একটা সুন্দর দুপুরের ভাত ঘুম চটকে কি আবার হতচ্ছাড়া প্ল্যান করে রেখেছে। চল, আর কি করা যাবে। ওঠ তাহলে, আমি নিচে অপেক্ষা করছি। যথারীতি আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোর কি মনে আছে আমাদের সেই নদীটা, মাধ্যমিকের শেষে যেখানে আড্ডা দিতাম? কত সুন্দর ছিল জীবনটা। তারপর যেন হঠাৎ করেই সব কোথায় হারিয়ে গেল। সেই সব দিন কি বলা যায়? জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো সেখানেই ফেলে এসেছি। আমি চাই আরও একবার সেই মুহূর্তটা উপভোগ করতে, তাই আজ সবাইকে ডেকেছি। এটাই সেই সারপ্রাইজ। তারপর ছোটোখাটো কিছু কাজ শেষ করে আমরা পৌঁছে গেলাম সেই ছোট্টবেলার ফেলে আসা নদী পাড়ে। কিরে, কিছু মনে পড়ছে তোর? আরে, মনে হচ্ছে কাল বিকালেই তো এখানে কত হাওয়া খেয়ে গেছি। সব চোখের সামনে কেমন ভেসে আসছে। আচ্ছা, আমি ওদের ফোন করে দেখি কে কোথায় আছে। তারপর কিছু সময় বসে আছি, এদিকে একে একে সবাই চলে এলো। তার মধ্যে একজনের চোখের দিকে তাকিয়ে আমার দু চোখ কোথায় যেন হারিয়ে গেল। আসলে ওই একজনটি খুবই স্পেশাল একজন, যার নাম ছিল রিয়া। কিরে, কাকে দেখছিস ওই রকম ভাবে? আমার অবস্থাটা তখন ঠিক বলে বোঝানোর মতো ছিল না। কেমন যেন একটা হাবাগোবা ভাব নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। কিরে, এত দেরি করলি কেন? আর বলিস না, বাড়ি থেকে বের হবো, হঠাৎ পাটা গেল মুচকে। তারপর মা ডেকে বাড়ি নিয়ে গেল, একটু ঠিক হতে এলাম রে। আমার ততক্ষণে কথা ফুটল। বললাম, এখনো সেই স্বভাব গেল না? রাস্তায় বেরোলে সাবধানে চলাফেরাও করতে পারিস না ঠিক মতো। হ্যাঁ, তোর কি তাতে? তোদের ঝগড়া আর শেষ হবে না কোনোদিন। এতদিন পর দেখা, তাও ঝগড়া। দেখছিস নাকি শুরু করলো? তোরা চালিয়ে যা, বুঝলি? আমাকে ওরা ডাকছে, দাঁড়া আসছি। রিক চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ দুজনেই দাঁড়িয়ে রইলাম। কেমন একটা নিস্তব্ধতা ফেলে গেল দুজনের মধ্যে। তারপর বললাম, বাদ দে সব, কি করছিস এখন? তোকে কেন বলবো, তুই কে? তুই কি চিরকাল একই থেকে যাবি? তোর সেই বাঁকা বাঁকা কথা বলা আর গেল না বল, মুখ বাঁকা কথা আর।
কি? আমি মুখ বাঁকা? তুই নিজের মুখটা দেখেছিস কখনো আয়নাতে? প্লিজ মা আমার, চুপ কর, থাম এবার। সবাই দেখছে, কি ভাববে কে জানে। চল ওই দিকে যাই, একটু বসি। তারপর আমরা গেলাম সেই জায়গায়, মাঠের একদম শেষ প্রান্তে, যেখানে একটা সময় আমরা প্রায় রোজই আসতাম, বিকালে বসতাম, কিছুক্ষণ সবকিছু চুপচাপ। রিয়াও চুপ। তারপর বলল, এই, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? কেন তোর মনে নেই এখানে ফেলে যাওয়া আমাদের দিনগুলো? মনে আছে, সব মনে আছে। কিন্তু এতদিন পর আবার কি চাস তুই? কিছু বুঝতে পারছিস না? কিভাবে বলবো তোকে? কি বলবি আবার সেদিন তুই? রিয়ার কথা শেষ হওয়ার আগেই বললাম, দেখ, আমি জানি সব দোষ আমার ছিল, কিন্তু আমি সেদিন সত্যিই বড় ভুল করে ফেলেছি, বিশ্বাস কর। সেদিনের পর আমি একদমই ভালো নই। তুই যেটা চেয়েছিলি সেটাই চাপিয়ে দিলি আমার উপর। সেদিন আমার কথাটা একবারও ভেবেছিলি? তবে আজ কেন এসেছিস? সেদিন আমার কাছে কোনো রাস্তা ছিল না। আমি মা বাবাকে কি বলতাম বল? সবেমাত্র একটা চাকরি পেয়েছি, নিজেকে সবকিছু মানিয়ে নিয়ে উঠতেই পারছিলাম না। এই গ্রাম, মা, বাবা, বাড়ি, তোকে আর আমার বন্ধুদেরকে, সবাইকে ছেড়ে চলে যেতে হতো আমাকে। ব্যাঙ্গালোরে নতুন জীবন শুরু করতে যাচ্ছিলাম। সেই মুহূর্তে দাঁড়িয়ে মা বাবাকে কি বলতাম বল? বিয়ের কথা। আর তাছাড়া আমার পরিবারের সবটাই তো জানিস তুই। মাস্টার্স পড়ার সময় থেকে বাড়িতে ছেলে দেখছিল, একটার পর একটা সম্বন্ধ ক্যান্সেল করতে হচ্ছিল। তখন তুই বলেছিলি চাকরি পেলে বাড়িতে জানাবে। চাকরি পাওয়ার পর স্বার্থপরের মতো চলে গেলি, আমার কথা একটি বারও শুনলি না। এই 2 বছর একবার জানতেও চাসনি আমি কেমন আছি। রিক তোকে কিছু বলেনি? আমার সাথে কারোর কোনো রকম যোগাযোগ ছিল না। বাড়ি থেকে বিয়ের জন্য জোর করাতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। না আমি কিছু বলতে পারতাম, না কিছু করতে। এক প্রকার ডিপ্রেশনে ছিলাম। দিনের পর দিন ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখতাম, কারোর সাথে কথা বলতাম না। একটা সময় মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। তারপর প্রায় 1 বছর ট্রিটমেন্টের পর ধীরে ধীরে সুস্থ হলাম। কয়েকদিন আগেই রিক বাড়ি আসে বিয়ের নিমন্ত্রণের জন্য। তারপর ওর সাথে নতুন নম্বর এক্সচেঞ্জ হলো। আজ সকালে হঠাৎ আসার জন্য বললো। যাক বাদ দে, ও সবে আর ফিরতে চাই না। তুই কি সেজন্যই সোশ্যাল মিডিয়াতে আর সেরকম অ্যাক্টিভ থাকতিস না? আমি সব কিছুর থেকেই এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছি কয়েক বছরে। তোর সাথে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, বিশ্বাস কর। প্লিজ আমাকে আর ওসব মনে করাস না। আমি আর ফিরতে চাই না ওইসবে। তারপর বেশ কিছুটা নীরবতা ছুঁয়ে গেল আমাদের। অনেকদিন পর নদীর ধারে দুজনে সূর্যাস্ত দেখলাম। সব হারানো দিনগুলো একে একে চোখের পাতায় ভিড় করতে লাগলো। মনে মনে বললাম, আমরা কি আবার সেই পুরনো দিনগুলো ফিরতে পারি না? হঠাৎ পাশে একটা গভীর দীর্ঘশ্বাস। আমি আজ উঠি, মা চিন্তা করবে। চল, তোকে বাড়ি ছেড়ে আসছি। একা চলার অভ্যাস আমার হয়ে গেছে, আর তোকে এতটা কষ্ট করতে হবে না। দিগন্তের পথ ধরে অস্তগামী সূর্যের মতো রিয়াও কোথায় হারিয়ে গেল। সেদিন ওকে পিছু ডাকার সাহস আমার হয়নি। যার সব হারিয়ে যায়
সে হয়তো আর কাউকে হারানোর ভয়ই পায় না। রিয়ার সাথে দেখা হওয়ার পর ওকে নিজের করে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা আমায় গ্রাস করেছিল, নিমেষেই সব কেমন হারিয়ে গেল। হঠাৎ রিকের ডাক। কই রে, রিয়া কি চলে গেছে? হ্যাঁ, চল বাড়ি যাওয়া যাক। আমাকে বলে গেল না কই? তুই কি ওকে উল্টোপাল্টা কিছু বলেছিস নাকি? না তো। জানিস তো, ও আর কারোর সাথে তেমন যোগাযোগ রাখেনি তারপর থেকে। সেই দিন ওর বাড়িতে গেলাম, কাকিমুনি যেন কিছু বলতে যাচ্ছিলেন, ও কিছুতেই বলতে দিল না। তোকে কি কিছু বলেছে? না, এখন চল, ভালো লাগছে না কিছু। অতঃপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বিয়ের দিন সকালে সবাই ব্যস্ত, চারিদিকে লোকজনের ভিড়, একে একে সবাই আসছে। কি রে, এভাবে নেতিয়ে পড়ে আছিস যে? শরীর খারাপ লাগছে নাকি? সেরকম কিছু না। চল ওঠ তবে, অনেক কাজ পড়ে আছে। তুই কি সেভাবে শুয়ে থাকবি? বল না, এমনি শুয়েছিলাম। গায়ে হলুদ নিয়ে নীলার বাড়ি যেতে হবে তো, তৈরি হয়ে নে। আচ্ছা, এইটুকু কাজ? আমি এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি, 10টা মিনিট তো দে আমার। ঠিক আছে, তৈরি হয়ে নে, আমি যাই। কী সব নিয়ম কানুন আছে শেষ করি, তুই আয় তাড়াতাড়ি। যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নীলাদের বাড়ির উদ্দেশ্যে, গায়ে হলুদ নিয়ে। পৌঁছে দেখলাম নীলার বাবা আমাদের জন্য অপেক্ষাই করছেন রাস্তায়। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমি ভালোই আছি। তারপর এত বড় একটা আনন্দের দিনে আমার থেকে খুশি আর কে হবে? আমি মনে মনে ভাবলাম, হতচ্ছাড়া, আগে তো কম খাটি করেননি। চলো বাবা চলো, ভিতরে সবাই অপেক্ষা করছে। তারপর যথারীতি ভিতরে গেলাম, একে একে সবার সাথে দেখা করলাম। ফটোগ্রাফার নীলার ছবি তুলতে ব্যস্ত তখন। দেখলাম রিয়াও নীলার সাথেই রয়েছে। তখন আর চোখে দেখলাম নীলার চোখ যায় আমার দিকে। নীলা ডাক দিল, আরে আয় আয়, ওখানে দাঁড়িয়ে কেন? আরে আরে এত ব্যস্ত হোস না, এই তো এলাম। সব ঠিক আছে তো ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, তোর বরকে ঠিক টাইম মতোই এনে হাজির করব। তারপর দুপুরের গায়ে হলুদ পর্ব শেষ হলো। রিয়ায়ের মধ্যে বেশ কয়েকবার তাকিয়েছিল আমার দিকে, আমি বিষয়টা খুব একটা গুরুত্ব দিইনি। যথারীতি সব কাজ মিটিয়ে চলে গেলাম। সন্ধে নামার আগেই পৌঁছে গেলাম নীলার বাড়ি বর নিয়ে। অথলি লগ্নে বিয়ে, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই বিয়েটা মিটে গেল। তারপর সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া সেরে বাসর জাগার জন্য তৈরি। আমার দায়িত্বটা প্রায় এখানেই শেষ হলো। পরশু আবার বেরোতে হবে, আবার সেই ফিরতে হবে একই জীবনে। এটা ভেবেই এত আনন্দের মধ্যে কোথাও যেন মনটা খারাপ করছে। সবার সাথে রিয়াও বেশ হই হুল্লোড় করতে ব্যস্ত। ওর হাসি ভরা মুখটা এখনো দেখলে আমার মুখের মধ্যে দিয়ে কেমন যেন নদী স্রোত পার করে যায়। আমি বেরিয়ে এলাম ভিড় থেকে বাইরে, ব্যালকনিতে।
কিছুক্ষণ পর দেখি রিয়াও এদিকে আসছে। কিরে, সবাই ওদিকে আনন্দ করছে আর তুই এখানে চলে এলি? এমনি ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে। কিছু হয়েছে তোর? আর কাকু কাকিমা ওনারা আসেনি? ওনারা আসবেন কিভাবে, ওনারা যে পৃথিবীতে আর নেই। কি কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তোকে শুধু শুধু মিথ্যে বলে কি লাভ আমার? কবে কিভাবে এসব হলো? আমি ব্যাঙ্গালোরে যাওয়ার কিছুদিন পরেই মা বাবা মাসির বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় একটা রোড অ্যাক্সিডেন্টে সব শেষ। এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানি না। রিক সেদিন আমায় কিচ্ছু বলেনি। আসলে তুই কারোর সাথে সেরকম যোগাযোগ রাখিসনি সেই সময়, আর তাছাড়া কাউকেই বলার সময় পাইনি, শুধুমাত্র রিকই জানতো। সরি, আমি এসব কিছুই জানি না। তুই সরি বলছিস কেন? সত্যি আমি কিছু জানতাম না। এত কিছু তোর সাথে হয়ে গেছে, আমি কিছু জানতেও পারিনি। শুধু শুধুই ভুলভাল ভেবে নিজেকে তোর থেকে আলাদা করে নিয়েছি। বাদ দেও সব, যা হয়ে গেছে তার ভেবে কি লাভ বল? আমিও আর এসব নিয়ে ভাবি না। সব কিছু হারিয়ে এখন আমার কোনো কিছুতেই আর কিছু যায় আসে না। এখন কি করবি তাহলে? কি আর করব, পরশু ফ্লাইট, সোজা ব্যাঙ্গালোর। আর ওখানে একজন তো আছেই আমার মাথা চিবানোর জন্য। কে, তোর গার্লফ্রেন্ড? ধুর, আমার বস। সে এক মহাবজ্জাত লোক, সারাদিন মাথা খেয়ে ফেলেন সবার। কি বললি, গার্লফ্রেন্ড? ওসব আমার দ্বারা হবে না ভাই, আমি একা মানুষ, একাই বেশ আছি। কেন, ওখানে কাউকে ভালো লাগেনি? তোর কাছে নিজেকে হারানোর পর আর কারোর প্রতিই তাকানোর সাহস হয়নি। ও, তাহলে ছেড়ে গিয়েছিলি কেন সেদিন? আরে, আমি কি জানতাম এত কিছু হয়ে যাবে? আমি ভেবেছিলাম ওখানে যাওয়ার কিছুদিন পর তোকে সবটা বলে মানিয়ে নেব, কিন্তু তার মধ্যেই এত কিছু হয়ে গেল। আর কিছুই ভাবতে পারিনি, বিশ্বাস কর। আর তোর সাথে ফোনে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাও পাইনি। ও আচ্ছা, কবে যেন যাচ্ছিস? পরশু ফ্লাইট, বলেছিলাম তো তোকে। আমাকেও সঙ্গে নেবে? কোথা থেকে যেন হাজার তারার ঢেউ ধাক্কা দিল আমার, নেমে সেই সব কেমন ওলট পালট করে দিল। হাজারো হতাশার ভিড়, সবকিছুই নিমেষে কেমন থমকে গেল। দুজনের স্থির চোখে মাঝের হাতে কোথাও যেন আনন্দের বৃষ্টি নেমে এলো। গল্প পাঠে ও শুভ চরিত্রে আকাশ মান্না, রিয়া চরিত্রে রিমা কোলে, রিক চরিত্রে ঋত্বিক মণ্ডল ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রিমা কোলে, ঋত্বিক মণ্ডল। গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের গল্পের অগ্রিম পোস্টার ট্রেলার দেখার জন্য আমাদের কলমকণ্ঠ ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। আজকের জন্য বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের গল্পে।